নমস্কার, আমি দেবযানী। দৈনিক স্টেটসম্যান ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর আমার সঙ্গে আজকে রয়েছেন অভিনেতা, কারণ আজ আমি তার যে ইন্টারভিউটা নেব পুরোটাই অভিনয় কেন্দ্রিক, তাই আমি রাজনৈতিক নেতা বলছি না। আমাদের অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রথমেই জানাই তোমাকে আমাদের এই স্টেটসম্যান পরিবারের তরফ থেকে স্বাগত। ধন্যবাদ। আমরা সকলেই জানি এই মুহূর্তে দীর্ঘ 10 বছর বিরতির পর একটি ছবি মুক্তি পেয়েছে, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ধূমকেতু। আর এই ধূমকেতু ছবিতেই যোগেশের চরিত্র, অর্থাৎ দেবের বন্ধু, ভানুর বন্ধু যোগেশ, সেই যোগেশ কিন্তু এখন মাতিয়ে দিয়েছে সকলকে। আসলে আমরা অনেকদিন পর যোগেশের একটা অসাধারণ পারফরমেন্স দেখেছি, মানে রুদ্রনীল আর যোগেশ এখন একে অপরের পরিপূরক হয়ে গেছে, তাই কি? প্রথমেই আমি যারা এই সিনেমাটি দেখেছেন, ধূমকেতু টিমের পক্ষ থেকে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে অনেকেই রয়েছেন যারা অলরেডি টিকিট কেটে ফেলেছেন বা প্ল্যান করছেন যাওয়ার জন্য। তাই আমি গল্প বাঁচিয়ে বাঁচিয়ে কিছুটা বলবার চেষ্টা করি। শুধু এটাই যে কোন চরিত্র মানুষকে এতটা টাচ করবে, পারফরমেন্স তো আমরা সবাই মন দিয়েই করেছি, তবে কোন চরিত্রকে মানুষ বেছে নেবেন, তার নিজের সঙ্গে রিলেট করবেন, এটা কিন্তু একান্তই দর্শকের ব্যাপার। তো এই সিনেমাতে দেব যে পারফরমেন্স দেখিয়েছে অবশ্যই ভানুর চরিত্রে, আমি একটা কথা বলতেই পারি, সেটা হচ্ছে দেব বিভিন্ন রকম চরিত্র করে যাচ্ছে ক্রমাগত। না মানে রুদ্র, আমি একটু ইন্টারাপ্ট করছি, কারণ আমি জানি রুদ্র কোন দিকে নিয়ে যাবে, কিন্তু এই ছবিটা নিয়ে আমাদের অনেক কিছু বলার আছে। এবং এই মানুষটি যার ধারাবাহিক পারফরমেন্স একসময় শুধু বাংলার মানুষ কেন বলবো, যে মুম্বাইতেও কিছু কিছু চরিত্রের ঝলকে মানুষকে মুগ্ধ করেছে। কিন্তু তার আগে যে কথাটা না বললেই নয়, এই বছর হচ্ছে ১৬-এর 50 বছর, ঠিক আছে? কেন রেফারেন্স টানছি, কারণ জয়ভিউ এটা হচ্ছে একেবারে বন্ধুত্বের একটা চরম ব্যাপার ছিল। কিন্তু এই যোগেশ ভানু, মানে যে কোনো ছবি একটা ইতিহাস সৃষ্টি করে, সে তার ক্যারিশমাতে 25 বছর বাদে, 50 বছর বাদে মানুষ তাকে স্মরণ করবে কিনা, সেটা কিন্তু সেই ছবিটাই কথা বলে। আজ থেকে এটা নিশ্চিত ধূমকেতু একটা ইতিহাস সৃষ্টি করেছে, এবং আজ থেকে অনেক বছর পরে এই যোগেশ ভানুর বন্ধুত্ব, ছবির অনেক কিছু প্লট রয়েছে, আমি সেই সব নিয়ে বলছি না, এবং যারা ছবিটা দেখবেন আমি তাদের জন্য রিভিলও আমরা করব না, কিন্তু যেটা না বললেই নয়, এই বন্ধুত্ব দেখার জন্য কিন্তু একটা ছবিটা দেখতে হবে, কারণ কি রয়েছে, এবং সেখানে অবশ্যই দেব এবং রুদ্রনীলের পারফরমেন্স। একটা জিনিস মাথায় রাখতে হবে, ও যেহেতু খেই ধরালো, যে দেব ক্রমাগত নিজেকে ভেঙে ভেঙে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, একদম ঠিক, কিন্তু এটা বারবার মাথায় রাখতে হবে। এই ছবিটা করার আগে দেবের কনফিডেন্স হচ্ছে একমাত্র বুনোহাস, যে বুনোহাসে দেবকে আমরা সম্পূর্ণ একটা অন্য রূপে পেয়েছিলাম, এবং তারপরে এই ছবি দেবের অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু নিয়ে দেব প্রথম প্রোডাকশন করছে রানা সরকারের সঙ্গে, এবং সেই যৌথ জায়গায় এখানে দেব কনস্ট্যান্ট রুদ্রনীলের সঙ্গে পাল্লা দিয়ে পাঙ্গা নিয়ে গেছে। এটাই বলবো যে এটা একটা অদ্ভুত বন্ধুত্ব, এবং এই ভানু এবং যোগেশ, এইটুকু বলতে পারি যে তারা একই পটভূমিতে বেড়ে ওঠে, কিন্তু দুটো দুরকমের মানুষ। যোগেশ প্রতিবাদ করতে পারে না, খারাপ লাগলে চিৎকার করে আওয়াজ তুলতে পারে না, সে অনেক কিছু অপছন্দ হলেও মেনে নেয়। ঠিক যেমন আমাদের সমাজে বহু মানুষ রয়েছেন যারা শান্তিপ্রিয়,
যারা সবকিছুকে মানিয়ে নিয়ে কি করে বেঁচে থাকতে হবে সেইটুকু নিয়ে এগোতে চান। আর আরেকদিকে ভানু দেবেরই যে চরিত্রটা, সে কিন্তু অন্যায় দেখলে আস্তে আস্তে নিজের চোয়াল শক্ত করে তার প্রতিবাদ করেছে। তারপর সে তার নিজের মতো করে ঠিক বা ভুল কোন একটা পথ বেছে নিয়েছে। কিন্তু যেটা সব থেকে ইন্টারেস্টিং, যে কৌশিক গাঙ্গুলি যখন এই চরিত্র লিখেছিল, আমি প্রথমে কৌশিক গাঙ্গুলিকে ধন্যবাদ জানাবো যে এই চরিত্র লেখবার জন্য। কি হয়, আশপাশের যে পরিবেশটা তৈরি হয় দেবযানী, সেখানে যে যে অভিনেতারা যখনই প্রাণ ঢেলে কাজ করছেন, তখন সিনেমার অন্যতম অভিনেতা হিসেবে আমার একটা দায় তৈরি হয়ে যায় যে আমি আর কতটা নিজেকে নিংড়ে পারফরমেন্স দিতে পারি। এটা সবার ক্ষেত্রে ঠিক এইখানে বলছি যে এই যে নিজেকে কতটা দিতে পারি, এটা একটু জানতে ইচ্ছে করছে। এই ছবিটার সঙ্গে আমাদেরও একটা কোথাও সেন্টিমেন্ট জড়িয়ে আছে, কারণ আমরা বেশ তখন ওই সময়, আজ থেকে 2015 সালে আমরা কয়েকজন সাংবাদিক এটা কভার করতে নৈনিতাল গেছিলাম, নারখান্ডাতে প্রবল ঠান্ডা মনে আছে? ঠিক দিওয়ালির দিন আমরা ওখান থেকে ব্যাক করেছিলাম, এবং আনফর্চুনেটলি ভাবেই আর কি তখন কিন্তু আমাদের রুদ্রর কোনো রূপ দেখানো হয়নি। রুদ্র আমাদের সঙ্গে আসছে, আড্ডা মারছে, আবার চলে যাচ্ছে। আমরা দেব শুভশ্রীর গানের দৃশ্যটা পুরো শুট করেছে, আর কিছু কিছু দৃশ্য। কিন্তু এইখানে মানে কৌশিক দাও তখন কিন্তু আজকের কৌশিক দা নন, 10 বছর আগে অন্য অনেক কাজ করেছেন, কিন্তু কৌশিক দার একটা লেখনীর একটা আলাদা জোর বরাবর ছিল। এবং এই পাওয়ারে মানে এই ক্যানভাসে, এই ক্যানভাসে দেব শুভশ্রী এখন তখন একটা বড় ক্যানভাস, এবং তারপরে সবাইকে নিয়ে তোমার কাছে যখন অফারটা এসেছিল সেইটা একটু জানতে ইচ্ছে করছে। মানে একটা অদ্ভুত, মানে এটা একটা জিনিস আমরা খালি বলছি না যোগেশ যোগেশ বলছি, কেন যোগেশ? যোগেশের পারফরমেন্সটা দেখতে অবশ্যই হলে আসতে হবে। এইটা খালি আমি বলি যে 2015 সেই সময় প্রযোজক রানা সরকার, এবং সেই সময় চ্যাপলিন হয়ে গেছে, অন্য লেভেলের অন্য কিছু হয়ে গেছে। হ্যাঁ, তো রানা সরকার আমায় ফোন করেন, ডাইরেক্ট ক্রিয়েটিভ মিডিয়া থেকে ফোন করে বলেন যে কৌশিকদার সঙ্গে একটা ছবি করছি, সেখানে আমাদের তুমুল আলোচনা চলছে। ছবির অ্যাকচুয়ালি বলতে গেলে দুটো মানুষের গল্প, একটা একটু টিমিড মানুষ আর একটা প্রতিবাদী মানুষ। তো তার মধ্যে এই টিমিড চরিত্রটার জন্য আমরা বহু অভিনেতার নাম নিয়ে আলোচনা করছি। ফাইনালি তোমার নামটা কৌশিকদা এবং আমি লক করলাম। আমি এখনো বলতে পারি কাদের বা কয়েকজনের যে নাম তারা নিয়ে আলোচনা করেছিলেন, তারা কারা আমাকে এখনো জানানো হয়নি। কিন্তু ফাইনালি যখন বেছে নেওয়া হয় যে এত কঠিন একটা চরিত্র রুদ্রনীলি করবে, তো তখন সবার আগে আমি ধন্যবাদ অবশ্যই জানাবো পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং প্রযোজক রানা সরকার তার সিদ্ধান্তে। এবং আমি এটাও বিশ্বাস করি, যখন আমার সঙ্গে সঙ্গে বাকি যে নামগুলো আমি জানি না তাদের মধ্যে কাউকেই যদি কাস্ট করা হতো, তো তাহলেও তারা কিন্তু চেষ্টা করতেন প্রাণ প্রাণে এই চরিত্রটাকে জ্যান্ত প্রাণ দিতে, হ্যাঁ প্রাণ দিতে, যোগেশকে জীবন্ত করতে তারা করতেন। আমি বলতে পারি হলফ করে যে আমাকে আবার এই যোগেশ চরিত্রটা যদি দেওয়া হয়, তো তাহলে আবার একটা কঠিন লড়াই আমাকে আমার সঙ্গেই লড়তে হবে। আবার বলছি, গান একা গাওয়া যায়, কবিতা একা লেখা যায়, কোনো মিউজিক একা বাজানো যায়, কিন্তু অভিনয়টা একা করা যায় না যতক্ষণ না আপনার পাশের অভিনেতা তার উল্টো দিকের সংলাপগুলোকে বলে আপনার ভেতরে যে ইমোশন সেখানে ধাক্কা মারতে পারছেন, ধাক্কা দিতে পারছেন, এবং সেই অনুযায়ী আপনি রিয়াকশন করছেন। অ্যাক্টিং ইজ নাথিং বাট রিয়াক্টিং, এটা আমাদের বলা হয়।
অভিনয় পরিভাষায়। তো যদি উল্টো দিকের অ্যাক্টর বা অ্যাক্টররা যারাই কাজ করেছেন, এখানে মূলত দেব, এবং যে দৃশ্যগুলো লোকের চোখে লেগে রয়েছে বা হল থেকে বেরিয়ে যারা আলোচনা করছেন, সেই ক্ষেত্রে অধিকাংশ দৃশ্যগুলোই কিন্তু দেবের সঙ্গে অবভিয়াসলি। এবং এই ক্ষেত্রে আমি নিজে বলতে পারি আমার দেখা দেবের সেরা কাজ। একদম। এই সিনেমার প্রচারে যেহেতু দেব শুভশ্রী এই জুড়িটা, মেন স্ট্রিমের ক্ষেত্রে কোনো অভিনেতাই ঠিক করতে পারেন না যে আমরা জড়ি হব, আমরা মানুষকে মুগ্ধ করব। এটা পুরোটাই দর্শক ঠিক করে নেন এবং সেই জড়িকে নিয়ে তারা নিজেরাই মনে মনে ভালোবাসার একটা জাল তৈরি করে। একদমই তাই। তো ফলত সেইভাবেই আমাদের মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি যারা দর্শক, তারা কিন্তু দেব শুভশ্রীকে হৃদয়ে বসিয়ে নিয়েছিলেন। সেখানে তৎকালীন সময়ে তাদের অন্য ধরনের অভিনয় করতে হতো, কারণ ওটাই মেন স্ট্রিমের ধরন ছিল। ডায়লগ বলার ধরন, তাকাবার ধরন, হাঁটার ধরন, মারামারি করবার ধরন, গান গাইবার ধরন, সেগুলো কিন্তু একদম আলাদা ছিল। এবং দুজন ওই পরিবেশটাতেই মেন স্ট্রিমের নিয়ম মেনে অভ্যস্ত হয়েছিলেন, প্রাণ দিয়ে কাজ করেছিলেন, তাই মানুষ এত ভালোবাসা তাদের দিয়েছিল। কিন্তু রাতারাতি কৌশিক গাঙ্গুলির সিনেমাতে তাদের কাছে যখন এই অ্যাপ্রোচ গিয়ে পৌঁছলো, আমি সবার আগে তাদের ধন্যবাদ জানাবো। সম্পূর্ণ উল্টো আঙ্গিকের একটা পরিবেশ বা অভিনয় থেকে রাতারাতি যখন কৌশিক গাঙ্গুলি ঘরানা এই ধরনের সিরিয়াস ফিল্মে এই দুজন যে রাজি হয়েছিলেন, এটার জন্য তাদের বাহবা দিতেই হবে। কারণ এখানে প্রত্যেক মুহূর্তে যারা দেখেছেন বা দেখবেন, তারা কিন্তু কেউ দেবকে দেখতে পাচ্ছেন না, কেউ শুভশ্রীকে দেখতে পাচ্ছেন না। এরা দুজন এতটাই পরিশ্রম করেছে, এদের পরিচয় হয়ে গেছে রূপা আর ভানু হিসেবে। এবং রাতারাতি অভিনয়ের ধরনটাকে পাল্টাবার জন্য যে পরিশ্রম প্রায় 9-10 বছর আগে এই দুজন করেছে, সেটা অবশ্যই চূড়ান্ত একটা সম্মান পাওয়ার যোগ্য। এই ধক বা সাহস সবার কিন্তু থাকে না। একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আমরা রুদ্রকে আবার কেন নতুন রূপে পাচ্ছি না? নেতা রুদ্র অনেক কথা বলে, আমরা নেতা রুদ্রকে চাইছি না। নয় বলো যে নেতা হয়ে আমি একদম জনসেবার মধ্যে দিয়ে অন্য অভিনয় করব, আর তা না হলে না আমি বছরে একটা করে এরম ছবি মানুষকে পারফরমেন্স হিসেবে দেব, যেটা তুমি আগে দিতে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা নিশ্চয়ই লোকে বুঝতে পারছেন, যে এই সিনেমাটা বা এই পারফরমেন্স আমি 9 বছর আগে করেছি। খুব স্বাভাবিক কারণে সবাই জানতেন, চ্যাপলিন বলুন, তারপর 2019-এর জায়গায় ভিঞ্চিদা, এই পারফরমেন্স আমি বা আমার মতো বেশ কিছু অভিনেতা দিতে জানেন, যার দর্শকের পছন্দ হয়। সিনেমা হলে তারা হয় চোয়াল শক্ত করেন বা চোখের জল ফেলেন বা হাততালি দিয়ে ওঠেন। অভিনেতা হিসেবে তো আমি কখনো বলেছি যে না, আমি বিরাট সামাজিক কাজে ব্যস্ত বা রাজনৈতিক কাজে ব্যস্ত, আমি অভিনয় করতে পারবো না? একদমই তা তো হয়নি। এবার বাছবেন বা নির্বাচন করে নেবেন তো প্রযোজক পরিচালকেরা, তাদের কোথায় তারা ভুলে যান আমি আমার শুধু কথা বলছি না, বা কোথায় তাদের সমস্যা হয়, আবার তারা সমস্যারে আমার বিরাট প্রশংসা করেন। তো এই উত্তর তো আমি দিতে পারবো না। আমি তো মানুষ, আমায় তো কিছু না কিছু করতে হবে। আমার ছোটবেলাতেই একদম ছাত্র রাজনীতি এবং থিয়েটার, এই দুটো নিয়ে একসঙ্গে প্যারালালি কেটেছে। বাকি বন্ধুরা বসে বসে পাড়াতে আড্ডা মারতো বা অন্য কোনো কিছু করতো, আমি সেই সময় সোশ্যাল ওয়ার্ক করতাম। এটা আমার ধরন। আমি না, আমার মতো এরকম প্রচুর মানুষ রয়েছে। তো আমি আমার বাড়তি সময়টাতে পড়ে থাকা যে সময়টা, সেটা যদি আমি 10টা মানুষের জন্য ভাবি, যে ভাবেই ভাবি না কেন ভাবি, সেটা কি অন্যায়? তা তো নয়। এই তো এখন সিনেমা হচ্ছে, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পর 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 সিনেমা করছেন। তিনি কোন ডিপার্টমেন্টের মন্ত্রী? শিক্ষামন্ত্রী। চূড়ান্ত ব্যস্ত।
শিক্ষা নিয়ে তর্ক বিতর্ক, লড়াই ঝগড়া, নাম বদনাম অনেক কিছু চলছে, অর্থাৎ এটা কঠিন পরিবেশে চলছে। অবশ্যই একজন কঠিন পরিবেশে একজন মন্ত্রী, তাকে সিনেমা অফার করতে গিয়ে প্রযোজক পরিচালকদের তো মনে হচ্ছে না তিনি ব্যস্ত, তাকে বলাই সম্ভব নয়। তাকে কি সুন্দর বলা যাচ্ছে। আমার বন্ধু দেব, তিনিও তো এমপি, ঘাটালের এমপি। তিনি ঘাটালে বন্যার জল আটকাতে এমপি হিসাবে তিনি কতটা বিফল বা সফল সেটা আলোচনা করার জায়গা অন্য, কারেক্ট? তাহলে তিনি কদিন পর আবার তার রঘু ডাকাত আসছে, অসাধারণ মাউন্টিং, দেখে মনেই হচ্ছে না যে এটা বাংলায় তৈরি সিনেমা। একদমই তাই। রূপা গাঙ্গুলি রয়েছেন, সেখানে ইদিকা আছে, অনির্বাণ রয়েছে। তো তাহলে দেবও তো সময় বার করতে পারে কি সুন্দর, ব্রাত্য বসু বার করতে পারছে। আমাদের এমএলএ, আমার বন্ধু ছোটবেলার স্ট্রাগল লাইফ বন্ধু রাজ চক্রবর্তী, তিনি এমএলএ, তিনিও সিনেমা বানাবার জন্য, সিরিয়াল বানাবার জন্য তিনিও তো কি সুন্দর সময় বার করতে পারছেন, বা বাকি অন্যান্য অনেকেই রয়েছেন আরো। তো তাহলে বাকিরা আমার প্রশংসা করছেন, কিন্তু কেন ভেবে নিচ্ছেন যে আমি খুব ব্যস্ত, তো সেই জন্যই তো আমায় দেখতে পাওয়া যায় না। তারা যদি আমায় না নেন, প্রশংসা করবেন, কিন্তু তারা কেন নেন না এই উত্তর তারা দিতে পারবেন। আবার তারা কেন আমার বাঁধ ভাঙা প্রশংসা করেন বা করছেন, এটা তারা বলতে পারবেন। তারা বলতে পারবেন, ঠিক এই জায়গায় প্রশ্ন। তাহলে কোথাও একটা রঙের বদলে কোথাও একটা অভিনয়ের বদল হয়। হ্যাঁ, হতে পারে, হতে পারে। আমার নিজের মনে হয়েছে যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা কোনো শিল্প জগৎ অবশ্যই রাজনৈতিক পর্যবেক্ষণ থাকবে তার উপরে, কিন্তু রাজনৈতিক নিয়ন্ত্রণ সেখানে থাকবে যদি না। শিল্পকে, শুধু শিল্প কেন, বাণিজ্যকে বা অন্যান্য মাধ্যমকে পুরোটাই রাজনীতি নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আনতে চায়, তখন সেই মাটিটার, সেই রাজ্যটার কিন্তু বড় ক্ষতি হয়ে যায়। এবার সেই ক্ষতি যদি কেউ বা কারা দ্রুত পাল্টে নেন বা শুধরে নেন, এর থেকে আনন্দের তো কিছু হতে পারে। অবশ্যই তাই। মানুষ দেখতে চান যে নারখান্ডার ওই কোমর অব্দি বরফে শুটিং করতে গিয়ে যখন অক্সিজেন কমে আমরা প্রায় ডায়লগ বলতে পাচ্ছি না, কি হয়েছিল। আমার একটা সিনেমা ছিল রাজ চক্রবর্তীর, বিরাট জনপ্রিয় সিনেমা, সেখানে আমার চরিত্রটা প্রবল জনপ্রিয় হয়েছিল, হলুদ চশমা পরা একটি চরিত্র, আবির, সোহম, আমি, ওদিকে শ্রাবন্তী আর মিমি। সেখানে একটা গান ছিল, সেখানে আমার অপোজিটে যিনি হিরোইন ছিলেন, আমি স্বপ্ন দেখেছি যে আমি প্রসেনজিৎ হয়ে গেছি এবং হিরোইনকে যেরকম বরফে কোলে নেয় সেরকম করে তুলতে গেছি। দর্শকের এই দৃশ্য ভালো লাগে, ফিনফিনে শাড়ি পরে হিরোইন কোলে উঠছে, হিরো বা অভিনেতা তাকে কোলে তুলছে, মানুষের ভালো লাগে। কিন্তু আমি যখন আমার হিরোইনকে কোলে তুলেছিলাম, ক্যামেরা অফ হওয়ার পরেই, ডিরেক্টর কাট বলবার পরেই আমি কুঁকড়ে মাটিতে বসে পড়েছিলাম। তার কারণ সেখানে টেম্পারেচারে মাইনাসের নিচে ঠান্ডা এবং অক্সিজেন নেই, জিরো। অর্থাৎ একজন মানুষ, তার ওজন হয়তো 45-50 কেজি হবে, আমার মনে হয়েছিল 500 কেজি, কারণ শরীরে ক্ষমতা নেই। এবং মেয়েটি যখন পাতলা শাড়ি পরেছিল, সেই সময় কিন্তু জল রাখলে বরফ হয়ে যাচ্ছে, তার কি যন্ত্রণা সেটা তো দর্শক বুঝতে পারবেন না। তারা আনন্দ নিতে আসেন, তারা দৃশ্য দেখে মুগ্ধ হতে আসেন। তো এই যে পিছনে যে যন্ত্রণাটা রয়েছে, যেটা বলা যায় না, এটাকে নিয়ে একজন প্রযোজককে চলতে হয়, একজন পরিচালককে চলতে হয়। তো প্রযোজক হিসেবে দেব যেভাবে চ্যাম্প থেকে শুরু করে ধীরে ধীরে এক একটা টনিক বলি, প্রজাপতি বলি, রঘু ডাকাত বলি, ব্যোমকেশ বলি, বাঘাযতীন বলি, বা এই আজকে ধূমকেতু, বা কদিন পর আসছে রঘু ডাকাত, ব্রিলিয়েন্ট, বা তারপর আবার কি করবে, সে তো খাদান করেছে মেন স্ট্রিমে। কিন্তু এই প্রজাপতি 2 এর শুটিং চলছে, 2 এর শুটিং চলছে, এই সিনেমাগুলো যে বুদ্ধি দিয়েও করছে, সেইটাকে দল মত ভুলে প্রশংসা তো করতে হবে। অবশ্যই রাজনৈতিক বিষয়ে আলোচনা, তর্ক বিতর্ক, কোনটা ভালো কোনটা খারাপ,
কোনটা সত্যি কোনটা মিথ্যে এটাকে নিয়ে তর্ক করার প্ল্যাটফর্ম বা জায়গাগুলো আলাদা, তার তো অবকাশ হয়েছে, সে লড়াই ছিল, আছে এবং থাকবে। একদম আমাদের ইন্টারভিউ শেষ, খালি একটা প্রশ্ন, বর্তমানে বাংলায় অর্থাৎ একটা সুন্দর খুব পরিস্থিতি নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে যে রিজিওনাল ছবিগুলোকে জায়গা দেওয়া হবে, এটা যেমন একটা খুব ভালো উদ্যোগ, ঠিক পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাইবো রুদ্রর কাছ থেকে, আমরা এবার আবার কি মুম্বাইয়ের ছবি পাচ্ছি না, বা রুদ্র নিজের অভিনয়টা নিয়ে কি ভাবছে? কারণ নয় রুদ্রকে আমরা পরিচালক রূপে পাবো, নয় রুদ্রকে আবার একটা নতুন ভাবে কোনো নতুন রূপে পাবো, মানে এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু দর্শকদের কথা। একদমই। আমি একটাই কথা বলবো যে প্রথম যেটা উদ্যোগ প্রাইম টাইমে দুপুর 3টে থেকে রাত 9টা অব্দি সময়তে বাংলা সিনেমা, অন্যান্য ভাষার সিনেমা যাই আসুক না কেন, বাংলা সিনেমা যে দেখাতেই হবে, এই উদ্যোগটা খুব ইন্টারেস্টিং। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই উদ্যোগটা প্রায় 15 বছর পর নিল কেন এই সরকার? কারণ এই নিয়মটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অনেক আগে থেকেই রয়েছে, যে রাজ্যগুলোতে সিনেমা একটা গুরুত্বপূর্ণ ব্যবসা বা গুরুত্বপূর্ণ দিক সেই রাজ্যের শিল্প সংস্কৃতির ক্ষেত্রে। এই বিষয়ে মহারাষ্ট্র থেকে শুরু করে দক্ষিণ ভারতের বহু রাজ্য যারা সিনেমা বানায়, সিরিয়াসলি তাদের সিনেমা প্রশংসিত হয়। বাংলা সিনেমা যেখানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, যাবতীয় যা যা পরিচালক আজ অব্দি এসেছেন, তাদের কাজ তো সারা ভারতবর্ষে চর্চিত এবং পৃথিবীতেও চর্চিত। তো তাহলে অন্য রাজ্যগুলোতে যখন সেই রাজ্যের সিনেমাকে এবং সিনেমা কর্মীদের বাঁচাবার জন্য, এবং দর্শকের মনকে বাঁচাবার জন্য যখন অত আগে থেকে করে দেওয়া হলো যে বাংলা সেই রাজ্যের ভাষার সিনেমা চালাতেই হবে, তাহলে প্রায় 15 বছর লেগে গেল। এটা ভাবতে যদি একটু আগে ভাবা হতো তো তাহলে আরো অনেক বেশি উপকার পেত। আর লাস্ট, তাহলে রুদ্রকে আগামী দিনে প্রযোজক বা কিছু একটা ভাবনা চিন্তা করছে কি আবার? কারণ যোগেশকে কিন্তু আবার নতুন ভাবে অভিনয়ের একটা, যোগেশ অভিনয়ের পোকা সবসময় মাথায় কিলবিল করতো, আবার একটা কিছু ক্লিক করেছে। এটা তো ডেফিনেটলি আমার শুধু কারণ যোগেশের অনেক ভাবনা আছে, এবার সেই ভাবনাগুলো সেই ছবিগুলো যাতে হয়, সেটা যদি মানে সেই ভাবনাগুলো হচ্ছে যে এই যে ধূমকেতু সিনেমাটা, দেব শুভশ্রী যারা ওই মেন স্ট্রিমের ফ্যান, যারা ভেবেছিল দারুণ কোরিওগ্রাফ করা নাচ গান হবে, দেব মানে আমাদের সুপারস্টার, সে একটা ঘুষি মারবে 20 জন উড়ে গিয়ে পড়বে, কিন্তু তারা এমন একটা নতুন জিনিস আবিষ্কার করেছে যে একটা মানুষ একটা ঠিক বা ভুল রাস্তা বেছেছে, ঠিক বা ভুল, তার জেদ থেকে, তার রাগ থেকে। এবার রাগের বহিঃপ্রকাশ একটা মানুষের কেমন হবে সেটা তো কেউ ঠিক করে দিতে পারে না। তো সে এসেছে একটা নির্দিষ্ট 5-7 দিনের গল্প, তার মধ্যে সে একটা ঘটনা ঘটাবে, এইটুকু বলতে পারি। তার পথ ঠিক হোক ভুল হোক যাই হোক, সেই সময়ের একটা পারিপার্শ্বিক অবস্থার প্রতিচ্ছবি কিন্তু ধূমকেতু। ধূমকেতু যেমন আসে আর মিলিয়ে যায় আকাশে, ঠিক তেমনই এটা। এই সিনেমার শেষে পরিচালক একটা কথা লিখে দেন স্ক্রিনে, কাহিনী অসমাপ্ত। এই সিনেমার শেষে একটা ব্লাস্ট হয়, কিন্তু সেই ব্লাস্টে কি হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো কাহিনী অসমাপ্ত লেখা রয়েছে এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি বলেছেন যে আমি আমার কাহিনী অসমাপ্ত লিখে দিয়েছি, যদি কোনো প্রশ্নের উত্তর আপনার মনকে খোঁচা মারে তার জন্য কিন্তু বাকি কলমটা আমার রেডি রয়েছে। এবার পুরোটাই কিন্তু প্রযোজকদের ব্যাপার। লোকের মনে প্রশ্ন আসছে, তার মানে কি ধূমকেতু 2 তৈরি হতে পারে সামনের পুজোর জন্য? এটা হয়তো আসছে বা কোনো ভালো সময়ের জন্য। আমি এইটুকু বলবো, সেই প্রতীক্ষাতে আমিও আছি। দ্বিতীয় হচ্ছে যে কৌশিক গাঙ্গুলির সঙ্গেই সামনেই একটা সিনেমার কথা চলছে, খুব ইন্টারেস্টিং গল্প, ডিটেলসে আমি কিছু বলবো না এখন। ডিসেম্বর জানুয়ারিতে আমার আর পরমব্রতর করা অত্যন্ত জনপ্রিয় একটা সিনেমা
আচ্ছা, হাওয়া বদল, তার part- আবার পার্ট আসছে, অর্থাৎ আবার হাওয়া বদল। আচ্ছা, আমি এইটুকু বলতে পারি যে এই সিনেমাটাকে নিয়েও মানুষ কিন্তু আলোচনা করবেন। তার মধ্যখানে আরো দুটো সিনেমা আগে করা ছিল, মধ্যখানে কাজ অনেক কমে গিয়েছিল আমার। কেন কমে গিয়েছিল আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। আবার বলবো যে অভিনেতা হিসেবে আমি সবসময় রেডি রয়েছে, কিন্তু আমায় যে প্রযোজক এবং পরিচালকেরা ভালোবাসেন, আড্ডা মারেন, আমার বাড়িতে আসেন, তাদের বাড়িতে আমি যাই, নেবেন তো তারা, শুধু প্রশংসা করলে তো হবে না। তাহলে কিন্তু এবার দর্শকদের দাবি আবার কিন্তু মানে দর্শকরা তাদের কাছেই অনুরোধ রাখছেন যে আবার আমরা নতুন রূপে, অন্য রূপে পাবো রুদ্রনীলকে। দেখতে থাকুন দৈনিক স্টেটসম্যান digital.com।